আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। অভিনেত্রী সায়নী ঘোষের এমন স্লোগানে সাড়া দিল না পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটার। বরং খেলা হবে বলে হুমকি দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল। আনন্দবাজারের হেডলাইন হয়ে গেল দুর্গের পতন। গেরুয়া ঝড়ে তাই প্রথমবারের মতো বাংলায় ফুটেছে পদ্ম। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। মসনদে বসার জন্য যে 147 আসন দরকার তা ঝড়ের প্রথম ঝাপটায় নিশ্চিত করে ফেলেছে মোদী আর অমিত শাহের বাহিনী। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সারা ভারত জুড়ে চলছে দিদির এমন বিদায় নিয়ে চুল চেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন 5 দিদিকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, খান খান হয়ে গেছে দিদির সাম্রাজ্য। আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাড় থেকে বঙ্গের নির্বাচন নিয়ে আলোচনার ঝড় সীমান্ত পেরিয়ে পদ্মা এবং মেঘনা পারে মানে ঢাকায়ও বেশ জমে উঠেছে। তবে সে আলোচনা একেবারেই ভিন্ন। ঢাকায় আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে তা নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশকে চাপের মুখে পড়বে। প্রশ্ন উঠেছে সীমান্ত থেকে পানির মতো দৃশ্যমান সমস্যাগুলো নিয়ে কি দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণ দেখা দিবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন করে জটিল হবে মোদী তারেক সম্পর্ক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বহু বছর আগে অটল বিহারী বাজপেয়ী আক্ষেপ করে বলেছিলেন ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি গড়তে পারছে না। এটা তার জন্য ছিল অত্যন্ত কষ্টের। দেশটির প্রয়াত এই প্রধানমন্ত্রীর আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। রাত 10টা পর্যন্ত ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 293টি আসনের মধ্যে 208টি আসনে পদ্ম ফুল ফুটে গেছে, যেখানে মমতার তৃণমূল কংগ্রেস মাত্র 79টি আসনে জয় পাচ্ছে। অথচ সরকার গঠনের জন্য দরকার 147টি আসন। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলার শেষ লেখা বার্তা দিয়েছে বিজেপি। 2021 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খেলা হবে স্লোগান দেন, যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সে স্লোগানের জবাবে বিজেপি এবার লিখলো খেলা শেষ। দলের এই জয়কে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনটি কয়েকটি কারণে বেশ ব্যতিক্রম ছিল। প্রথমত, পশ্চিমবঙ্গ বরাবরই রাজনৈতিক সহিংসতার জন্য পরিচিত। বিশেষ করে নির্বাচনী সহিংসতা ওই রাজ্যের এমন একটি বাস্তবতা যা সব দলের শাসনামলী কম বেশি বজায় থেকেছে। সেই জায়গায় রাজ্যে এবারের ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে। 2 দফার ভোট গ্রহণে গোটা রাজ্যে একটিও সহিংসতাজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কিছু সংঘাত ছাড়া খুব বড় কোনো গন্ডগোলের খবর নেই। এটি পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা। ভোট পড়ার হারও ছিল একটি অনন্য রেকর্ড। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনের 2 দফা মিলে ভোট পড়েছে 92.47%। দেশটির স্বাধীনতার পর থেকে রাজ্যে কোনোদিন কোনো নির্বাচনে এত বেশি হারে ভোট পড়েনি। ভোটগুলোর জরিপগুলো আগেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। মমতা অবশ্য এক্সিট পোলগুলোকে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তৃণমূল 220টিরও বেশি আসন জিতবে। তবে এবার বুথ ফেরত জরিপের সংখ্যাগুলোই সঠিক প্রমাণিত হয়েছে। বাংলায় গেরুয়া ঝড়ে পদ্ম ফুটেছে। এতটাই ফুটেছে, আনন্দবাজার তৈরি করা ম্যাপে গেরুয়া রঙের ছড়াছড়ি, সবুজের দেখা মেলা ভার হয়ে গেছে। পদ্ম ফুলের এমন জোয়ার নিয়ে ব্যাপক বিশ্লেষণও চলছে। আমাদের বিশ্লেষণ হলো মমতার এতদিনের শক্তি ছিল 3 মা, মাটি, মানুষ। এই 3 কে টেক্কা দিতে গেরুয়া দল এবার হাজির করেছিল নতুন 5 এগুলো হলো মুসলিম মহিলা অভিবাসী বা মাইগ্রেন্ট, মতুয়া সম্প্রদায় এবং বিজেপির শক্তিশালী নির্বাচনী যন্ত্র বা মেশিনারি। দীর্ঘদিন ধরে নারী ভোটাররা তৃণমূলের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল। ভাগ্যশ্রী থেকে কন্যাশ্রী, নারীদের জন্য গত 1 দশকে মমতা এমন বহু কল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন। কিন্তু আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনা বড় ইস্যু হয়ে ওঠে, যেখানে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। এমনকি পানিহাটি আসন থেকেও ওই ঘটনার শিকার নারীর মাকেও প্রার্থী করা হয়। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের প্রায় 27% মুসলিম ভোটার ক্ষমতার সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2021 সালে মুসলিম প্রধান আসনগুলোতে তৃণমূলের বড় জয়ের পেছনে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ বড় কারণ ছিল। কিন্তু 2026 সালে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভোটের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কুড়াল মেরেছে তৃণমূলের মুসলিম ভোটে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা এখন সবাই আঁচ করতে পারছে। ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবরই বলেছেন কোনো এক বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতে অমিত শাহের এই মন্তব্য ছিল। বিজেপির জয় পেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়া টুডে। রাজ্যের শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার নাম উঠে এসেছে। বর্তমান ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী এই সব প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। কারা তারা? অবধারিতভাবে সবার আলোচনায় প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন বর্তমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সসম্মানে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার কথা বলে বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এই শুভেন্দু অধিকারী একসময় মমতার দলেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। 2021 সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে 2020 সালের ডিসেম্বরে তার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেত্রীর জন্য বড় ধাক্কা ছিল। সে সময় নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু আলোড়ন ফেলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা অভিজ্ঞ নেতা 2024 সাল থেকে রাজ্যসভার সদস্য। বিজেপি কোনো বাঙালি মুখ বেছে নিতে চাইলে শ্রমিক ভট্টাচার্য হবেন অন্যতম সেরা বিকল্প। এরপর উঠে আসছে সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তর নাম। এছাড়া আছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনের পর তিনি দল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন, তবে গত জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে আবারও মূলধারায় ফিরিয়ে আনা হয়। রাজ্য বিজেপির আরেক সাবেক সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ থেকে কাউকে শীর্ষ পদের জন্য বেছে নিতে চাইলে তিনি অন্যতম পছন্দ হতে পারেন। দ্য ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে দুইজন নারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর পদে জায়গা দিয়েছেন। একজন হলেন অগ্নিমিত্র পাল, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র বাংলায় বিজেপি মহিলা মঞ্চের প্রধান ছিলেন। খুব দ্রুতই রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি। আরেকজন নারী হলেন রাজ্যসভার সদস্য নামকরা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনাপুর দক্ষিণের এমএলএ রূপা গাঙ্গুলি 2 বছর ধরে বাংলার বিজেপি মহিলা মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, 1.5 দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্য ভেঙে বিজেপির এই নিরঙ্কুশ উত্থান কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ, সীমান্ত অর্থনীতি এবং ঢাকা দিল্লি সম্পর্কেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতার এই পরিবর্তন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত হলো 4096 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বাতাস না চাইলেও ঢাকার দেয়ালে দেয়ালে আঘাত হানছে। প্রশ্ন হলো 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা আসার পরপরই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ ভারত সমীকরণ কি নতুন কোন রূপ নেবে, নাকি এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে? এতদিন কেন্দ্রে বিজেপি এবং রাজ্যের তৃণমূল থাকায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ইস্যুতে দিল্লি নীতির সঙ্গে কলকাতার মতবিরোধ দেখা যেত। যেমন তিস্তা চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক বাধা, আবার অন্যদিকে বিজেপির মুসলিম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। কিন্তু এবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার হওয়ায় রাজ্যটি কি দিল্লির কেন্দ্রীয় নীতিমালার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে? ধরে নেওয়া যায়, কেন্দ্র যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তবে কলকাতা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নেতিবাচক দিকও আছে, সেটি হলো কেন্দ্রীয় সরকারের কোনো বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গেও খুব সহজে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের জন্য বড় রকমের অস্বস্তির কারণ হতে পারে। শেষ বিচারে এখন কলকাতার চেয়ে দিল্লির সিদ্ধান্তই দ্বিপাক্ষিক সম্পর্কে নিরঙ্কুশ প্রভাব রাখবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কে বড় প্রশ্ন হলো তিস্তা চুক্তির জট কি খুলবে,
সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঢাকা সফর করেন। তার সে সফরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের সব প্রস্তুতি শেষ হয়েছিল। শুষ্ক মৌসুমে প্রায় সমতা ভিত্তিক পানি বন্টনের সেই রূপরেখা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে যায়। এখন মমতার অনুপস্থিতিতে সেই জট খোলার একটি তাত্ত্বিক সুযোগ তৈরি হয়েছে, তবে বাস্তব পরিস্থিতি অতটাও সহজ নয়। পশ্চিমবঙ্গের উত্তরাংশে মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার যেখানে দিয়ে তিস্তা প্রবাহিত, সেখানে বিজেপি এবার ব্যাপক জনসমর্থন পেয়েছে। ফলে চুক্তি করার আগে বিজেপিকে অবশ্যই ওই অঞ্চলের ভোটারদের স্বার্থের কথা ভাবতে হবে। আবার এই বছরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এটি নবায়নও এখন একটি প্রধান ইস্যু হিসেবে দেখা দিবে, যেখানে রাজ্য বিজেপির ভূমিকা হবে নির্ণায়ক। পুরো বিষয়টি এখন নির্ভর করবে দিল্লির ভূ রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশের দর কষাকষির সক্ষমতার উপর। বিশ্লেষকরা মনে করেন 2024 সালের 5ই আগস্টের পরে তৈরি হওয়া নানা পরিস্থিতির কারণে পর্দার আড়ালের দিল্লির এমন কিছু চাওয়া আছে যেগুলো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে কাজ করবে না। এগুলো নিয়ে দর কষাকষি হবে আড়ালে। শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্যে ঘোষণা দেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তখন সেটি কেন্দ্রের অনুমতি ছাড়া হওয়ার কথা নাই। আবার পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুগুলোকে নতুন করে সামনে আনতে পারে। এই ইস্যুগুলো বাংলাদেশের জন্য অস্বস্তিকর হলেও এগুলো কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে ঢাকা দিল্লির সামগ্রিক সম্পর্কের উপর। সম্পর্ক যদি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ থাকে তবে এসব ইস্যু নিয়ে খুব বেশি নাড়াচাড়া হবে না, কিন্তু সম্পর্কে টানাপোড়েন থাকলে এগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পূর্ণ আশঙ্কা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাতের অন্ধকারে পুশব্যাকের কথা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার যদি একই পথে হাঁটে তবে তার সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি দুদেশের জন্য স্পর্শকাতর একটি বিষয়। এখন বঙ্গরাজ্যে ক্ষমতায় থাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের উপর বাংলাদেশের উপর কঠোর হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে, যা তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে মোদী সরকার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে প্রথমবারের মতো কূটনীতিকের পরিবর্তে ঝানু রাজনীতিকে নিয়োগ দিয়েছে। নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ হওয়া দীনেশ ত্রিবেদী আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক সুপরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বর্তমানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ফলে কেন্দ্র থেকে ঢাকা, মাঝখানে সীমান্ত, সবখানে এখন বিজেপির একক প্রাধান্য, যেটি সরাসরি মোদীর ভাষায় এক হয়ে কথা বলবে। ফলে দৃশ্যমান সীমান্ত কিংবা পানি অথবা বাণিজ্য সমস্যা থেকে শুরু করে পর্দার আড়ালের আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ইস্যু নিয়ে দিল্লি এখন ত্রিমুখী চাপ তৈরি করতে পারবে ঢাকার উপর। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো পশ্চিমবঙ্গের 2026 সালের এই নির্বাচনের ফলাফল কেবল একটি দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়, বরং এটি একটি আদর্শিক পরিবর্তনের সংকেত। এই পরিবর্তনের ঢেউ গঙ্গা পেরিয়ে বাংলাদেশের পদ্মা ও মেঘনা পাড়েও লাগবে। পশ্চিমবঙ্গের এই পদ্ম বিপ্লব শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বকে আরো সংহত করবে নাকি বিচ্ছেদের নতুন দেওয়াল তুলবে, তার উত্তর দিবে ভবিষ্যৎ। তবে আজকের এই পরিবর্তনের দিনে একটি কথা স্পষ্ট, পূর্ব ভারতের রাজনীতি আর আগের মতো থাকবে না। পশ্চিমবঙ্গ তথা বাংলা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ পর্যন্ত 203টি আসনে এগিয়ে আছে বিজেপি এবং 84টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি যদি সরকার গঠন করে তাহলে সেটি বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলবে, বাংলাদেশের জন্য কতটুকু সুবিধা বয়ে আনবে কিংবা কতটুকু চাপ ও ঝুঁকি তৈরি করবে, আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ভারতের 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরি, এই 5টি অঞ্চলের নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই আসাম এবং পশ্চিমবঙ্গ বা বাংলায় যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি নিশ্চিত বিজয়ের পথে। তামিলনাড়ুতে এবার জয়লাভ করেছে একজন অভিনেতার পার্টি। কেরালায় বাম রাজনৈতিক জোটকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা গঠনের পথে। এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত পন্ডিচেরিতে নির্বাচন হলেও পুরো ভারতের চোখ কিন্তু এই পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দিকে।
এখানে 2011 সাল থেকে এ পর্যন্ত পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি এবং তার দল 3বার সরকার গঠন করেছে এবং এইবার তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং নির্বাচনের যে ভোট গ্রহণের 2 দিন 23 এবং 29শে এপ্রিল, এই 2 দিনে আমরা যেসব এক্সিট পোলের ফলাফল পেয়েছিলাম প্রত্যেকটিতে অধিকাংশই দেখা গেছে বিজেপি এগিয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এক্সিট পোলকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। তারা বলেছে যে প্রকৃত ভোটের ফলাফল তাদের পক্ষেই যাবে। কিন্তু আজকে যখন ভোট গণনা শুরু হয়েছে এবং আমি যখন রেকর্ড করছি তখন দেখা গেল যে 294টা আসন, তার মধ্যে একটি আসনে নির্বাচন বাতিল করা হয়েছে, সেটি পরে হবে। 293টা আসনের মধ্যে 203টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 84টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং বাকি 6টি আসনে কংগ্রেস, সিপিএম এবং অন্যান্যরা রয়েছে। এমনকি মমতা ব্যানার্জির ভবানীপুর আসনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে শুভেন্দু অধিকারীর সাথে। তো যাই হোক, এই নির্বাচনী ফলাফলটি কি প্রত্যাশিত ছিল? যদি বিজেপি শেষমেশ জয়লাভ করে, যদিও মমতা ব্যানার্জি এখনো বলছেন যে শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু যে ট্রেন্ডটা আমরা দেখছি তাতে বিজেপির জয় মোটামুটি নিশ্চিত। তো বিজেপির জয়ের এটা কারণ কি? পশ্চিমবঙ্গ দীর্ঘদিন সিপিএম এর অধীনে সরকার দ্বারা শাসিত ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস 3 টার্ম প্রায় 15 বছর তারা পরিচালনা করেছে। তো এখানে মোটামুটি একটা এই সামাজিকতা বলেন, রাজনীতি বলেন, সবকিছুর গভীরে কিন্তু অসাম্প্রদায়িকতা একটা শেকড় গেড়ে বসেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি যদি খেয়াল করেন, বা তাদের কালচার, তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, সবখানেই অসাম্প্রদায়িকতাটা ছিল। এখন বিজেপি একটি সাম্প্রদায়িক দল অনেকেই মনে করেন এবং বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানের অসাম্প্রদায়িক ঐতিহ্য কি ক্ষতিগ্রস্ত হবে কিনা এসব নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এবং বিজেপির সমর্থক যারা রয়েছে, আমি কদিন আগে কলকাতার সাংবাদিক এবং লেখক অমিত গোস্বামীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তো বিজেপির এই বিশেষ করে এই বুদ্ধিজীবী শ্রেণী তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলেও তার অসাম্প্রদায়িক চরিত্রের পরিবর্তন হবে না এবং বাংলা রাতারাতি বদলে যাবার মতো কোনো রাজ্য নয়। কেন বিজেপির উত্থান হলো এখানে? সভাপতি 3টি টার্ম তৃণমূল কংগ্রেস এখানে সরকার গঠন করেছে। তো 15 বছরের শাসনে অনেক সীমাবদ্ধতা, অনেক ক্ষোভ তৈরি হয়। এটা একটা খুব সাধারণ বিষয় যে 3বার থাকার পরে 4র্থবার ভোটাররা একটা পরিবর্তন চায়, কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো যে এইবার ভোটার তালিকা থেকে প্রায় 30 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই 30 লক্ষের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা প্রকৃত ভোটার না। কেউ হয়তো মানে যেটা হলো যে অভিযোগ সেটা হলো যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নানা রকমের ত্রুটি থাকে এবং দেখা যায় যে এমন এমন ভৌতিক ভোটার সেখানে ইনক্লুডেড যারা হয়তো মারা গেছে বা এক্সিস্ট করে না। দেখা যায় যে সেখানে ফলস ভোট, সেই যে ভোটারটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না তার নামে ফলস ভোট কাস্ট করা হয়। তো এবার SIR এসব কিছু নিয়ম কানুন করেছে এবং কেন্দ্র বোঝাই যাচ্ছে খুব স্ট্রংলি তদারকি করেছে। সব মিলিয়ে 30 লাখ ভোটার মাইনাস হয়ে যাওয়া মানেই অনেকে ধারণা করেন যে এর ফলে তৃণমূল কংগ্রেস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেকের অভিযোগ ছিল, যেটা বলেছি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যা হয়। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল মূলত মুসলমানরা। এই রাজ্যের একটা বড় ভোটারদের একটা বড় অংশ মুসলমান এবং তারা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। কিন্তু এবার সেই মুসলমানদের ভোট ব্যাংকে বিজেপি খুব সফলভাবেই একটা বিভক্তি ঘটাতে সক্ষম হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিশ্চিত করতে গিয়ে নির্বাচনী রাজনীতির একটা খেলা খেলতে যে ঘটনাটা ঘটেছে, যে উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠীও এর আড়ালে কিন্তু পশ্চিমবঙ্গে এক ধরনের শেল্টার গেড়ে ফেলেছে এবং তারা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করে এবং বাংলাদেশের যে ধর্মীয় উগ্র গোষ্ঠী তাদের সাথে এই মুসলমানদের একটা অংশের যোগাযোগ আছে এবং
যেহেতু ভোটের রাজনীতিতে তিনি এই ইসলাম কার্ডটি খেলেন এবং সেখানে এই কার্ডের সুযোগে পশ্চিমবঙ্গেও কিন্তু উগ্রপন্থীদের একটা উত্থান ঘটে গেছে। দেরিতে হলেও পশ্চিমবঙ্গের মানুষ এটা অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশে যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানেও মমতা ব্যানার্জির দলের অবস্থান কিন্তু এই জুলাই আগস্টের জঙ্গিদের পক্ষে ছিল। এমনকি এই নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে যে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছেন তার কারেন্ট স্ট্যাটাস কি। 18 মাস পরে তৃণমূলের নেতারা জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সেখানে শরণার্থী হিসেবে আছে নাকি অনুপ্রবেশকারী হিসেবে আছে। অথচ আপনারা জানেন যে ভারতের সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে এবং তাকে কিন্তু তার অবস্থান অনুযায়ী প্রোটোকল দিয়ে, সরকারি প্রোটোকল দিয়েই সেখানে রাখা হয়েছে। তো এই যে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানকে সমর্থন করা, এর কারণে কিন্তু সাধারণ ভোটাররা তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষুব্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই এই একাধিক প্রতিকূলতার মুখে এবার মমতা ব্যানার্জি খুব একটা সুবিধা করে উঠতে পারেননি এবং এই ভিডিওটি যখন অন এয়ার হবে তখন ফলাফল প্রায় চূড়ান্তের দিকে চলে যাবে। কিন্তু এখন যেটা আমি পশ্চিমবঙ্গে অনেকের সাথে কথা বললাম যে বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ কি তারা প্রায় 2/3 দিকেই চলে যাচ্ছে এবং সেটাও হতে পারে। তো এই অবস্থায় এটা ভারতের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, যেমন এটার বাংলাদেশের উপরে একটা ইম্প্যাক্ট আছে। বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা হলো বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এই সীমান্ত বরাবর কিন্তু এই জায়গাটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন অনেক জায়গায় মমতা ব্যানার্জি কিন্তু কাঁটাতারের বেড়া দিতে দেয়নি কিংবা সীমান্ত ওপেন রেখেছে এবং ওই ওপেন জায়গা দিয়ে কিন্তু মানে এই বিশেষ করে জঙ্গিদের যাতায়াতটা ছিল। মমতা ব্যানার্জির কারণে তিস্তা পানি চুক্তিটা হয়নি। মনমোহন সিং যখন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, তারপরে মোদিও তারা একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন তিস্তা চুক্তি করার জন্য, কিন্তু মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে সেটা হয়নি। মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছিল। তো এখন একটা সুযোগ এসেছে যে তিস্তা চুক্তি সহ আরো দ্বিপাক্ষিক কয়েকটা বিষয়ে সলিউশন করার। কিন্তু এইখানে আরেকটা হলো যে বাংলাদেশের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই যে ভারতে গিয়ে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম করা। তবে বিজেপি আশায় বাংলাদেশের উপরে কিন্তু পজিটিভ প্রভাব, যেমন সুযোগ তৈরি হলো তেমন অনেক ঝুঁকি ও চাপ তৈরি হলো। আজকে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো তাহলে হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সমস্যার সমাধান হবে। কিন্তু তারেক রহমান যেহেতু তার ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখনো মানে আন্ডার সার্ভিলেন্স রয়েছে, আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না যে ভারতের সাথে তার সম্পর্কটা আসলে কেমন এবং কোন পথে যাচ্ছে। এটার উপরে আলটিমেটলি ডিপেন্ড করবে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে সেইটার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসলে ইমপ্লিমেন্টেড হবে কিনা, আলটিমেটলি সেটা নির্ভর করবে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর। তবে পশ্চিমবঙ্গের মানুষ এবার একটি পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনের চাওয়ার পেছনে বাংলাদেশ প্রশ্নে তৃণমূলের ভুল অবস্থানটাও অনেকখানি দায়ী। প্রিয় বন্ধু, সবশেষে শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই। বিজেপি সরকার গঠন করলে শুভেন্দু হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী এবং তিনি এক সময় এই মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বোঝার দায় তিনি এখন বিজেপিকে লিড করছেন। তো এই ভিডিও ক্লিপ সম্পর্কে আমি কোনো কমেন্ট করব না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিও ক্লিপটি আমি পেয়েছি সোর্স নিউজের সৌজন্যে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে
তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন।